আসসালামু আলাইকুম। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যকে ঘিরে দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে নানান ধরনের বিশ্লেষণাত্মক প্রতিবেদন, মন্তব্য প্রতিবেদন উঠে আসছে। আমরা কেউ তার বক্তব্যের পক্ষে, কেউ বিপক্ষে নানান ধরনের যুক্তি উপস্থাপন করছি। আমরা যারা কথা বলছি বিভিন্ন মাধ্যমে, তাদের অভিমতগুলো তো জানার উপায় আছে, কিন্তু যারা সাধারণ মানুষ, আমি মনে করি আমরা যারা কথা বলছি তাদের চেয়েও এই মানুষগুলোর মতামত অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারা কি বলতে চান সেই জায়গা থেকে আমি আমাদের ইউটিউব চ্যানেল মানচিত্রে একটি জরিপ চালিয়েছি, বোঝার চেষ্টা করেছি সাধারণ মানুষ কীভাবে তার বক্তব্যটিকে নিচ্ছেন। তো সেই জায়গা থেকে আমি একটা প্রশ্ন রেখেছিলাম। প্রশ্নটা এরকম যে সেনাবাহিনীকে অন্ধকারে রেখে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, মব ভায়োলেন্স আর সহ্য করা হবে না, বিদেশি স্বার্থে করিডোর নয়, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এই অবস্থানকে আপনি কি সমর্থন করেন? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। তো ভোট পড়েছে 30,000-এরও বেশি। 30,000-ও যদি ধরি, তার 86% পড়েছে সেনাপ্রধানের বক্তব্যের সমর্থনে, অর্থাৎ হ্যাঁকে সমর্থন করেছেন। সেই হিসেবে 25,800 জন মানুষ সেনাপ্রধানের পক্ষে অবস্থান নিয়েছেন, আর বিপক্ষে অবস্থান নিয়েছেন বা ডক্টর ইউনূসের পক্ষে অবস্থান নিয়েছেন 14% মানুষ, অর্থাৎ 30,000-এর মধ্যে 4,200 জন মানুষ সেনাপ্রধানের বিপক্ষে মতামত ব্যক্ত করেছেন। তো এই জরিপে যারা ভোট দিয়েছেন, যারা তাদের অভিমত ব্যক্ত করেছেন, এগুলোর কোনো কিছুই তো ম্যানিপুলেট করার সুযোগ নেই। আমাদের জাতীয় নির্বাচন যত সুন্দরই হোক, সেখানে কোথাও না কোথাও কারচুপির ঘটনা ঘটে। এই ভার্চুয়াল প্ল্যাটফর্মটিতে ম্যানিপুলেট করার ন্যূনতম কোনো সুযোগ নেই। যারা কমেন্ট করেছেন, যারা ভোট দিয়েছেন, তাদের মধ্যে দেখলাম যে খেয়াল করে 4 ক্যাটাগরির মানুষ এখানে তাদের উপস্থিতি রয়েছে। এর মধ্যে একটি পক্ষ রয়েছেন যে সেনাবাহিনী ছাড়া এই মুহূর্তে আর কারোর উপরে আস্থা রাখতে পারছেন না, তারা কারোর উপরে নির্ভর করতে পারছেন না। আরেক পক্ষ রয়েছেন যে অনেক কারণে সেনাবাহিনীর উপরে ক্ষুব্ধ, তারপরও তাদের শেষ ভরসা সেনাবাহিনী। আর একদল রয়েছেন যারা পুরোপুরি সেনাবাহিনীর উপরে হতাশ। আর আরেকটি পক্ষ রয়েছে যারা ডক্টর মোহাম্মদ ইউনূস বা সাবেক সমন্বয়কদের পক্ষে, পারলে সেনা প্রধানকে ধরে যেমন ইচ্ছে তেমন শাস্তি দেওয়ার আকাঙ্ক্ষা তাদের। তো যারা মতামত ব্যক্ত করেছেন বা অভিমত প্রদান করেছেন, তাদের মধ্য থেকে এখানে কমেন্ট করেছে শত শত। আমি তাদের মধ্য থেকে কিছু কমন কথা নিয়ে তারা যে অভিমত ব্যক্ত করেছেন সেখান থেকে কিছু বাছাই করে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা বুঝতে পারবেন যে আসলে সেনাপ্রধানের অবস্থান এই মুহূর্তে কোথায়। প্রথমেই যেমন যদি বলি, সাইফুল আলম নামে একজন কমেন্ট করেছেন, প্রথম থেকে যদি সেনাপ্রধান কঠোর অবস্থানে থাকতেন তাহলে দেশ আজ গভীর সংকটে পড়তো না, দেশে আইনের শাসন ভুলণ্ঠিত হতো না। তারপরেও বলি, দেরিতে হলেও সই, মানে সবশেষ সেনাবাহিনীর যে অবস্থান সেটা অবশ্যই ঠিক আছে। আরেকজন একটি আইডি থেকে করেছেন, এখানে সরাসরি তার নাম নিয়ে একটা কোড নেম রয়েছে। তিনি বলছেন যে গত প্রায় 10 মাসে সেনাপ্রধানের অনেক দায় দায়িত্ব ছিল, কিন্তু উনি সেই দায় দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। তবুও বর্তমানে উনি আস্থার প্রতীক। মামুন রশিদ বলছেন সেনাবাহিনী সঠিক পথেই আছে এবং দেশের সাধারণ দেশপ্রেমিক জনগণ সেনাবাহিনীর সাথে আছে এবং থাকবে। এমডি আকাশ বলছেন 100% সমর্থন করি সেনাবাহিনীকে। যারা এই ভোটটি পছন্দ করেননি বা যখন দেখছেন যে অধিকাংশ অভিমত সেনাপ্রধানের পক্ষে যাচ্ছেন, সেই জায়গা থেকে একজন লিখছেন আবুল আজাদ, এই ইউটিউব চ্যানেলটি অর্থাৎ মানচিত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগের। বলতেই পারেন যখন যার বিরুদ্ধে কথা যায় তখন তারা কখনো দালাল বানিয়ে ফেলেন, কখনো ফ্যাসিস্ট বানিয়ে ফেলেন। এতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। ফেরদৌস মামুন আরও একজন, যিনি সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কট্টর সমর্থক, তিনি বলছেন পান্না ভাই আপনি ইন্ডিয়ার দালাল। আবার সে পুরনো কথা বলতে হয়, এগুলো আমরা শুনেছি। এর আগে আমরা শেখ হাসিনা আমলে শুনেছি যে বিএনপি জামাতের দালাল, এখন ইন্ডিয়ার দালাল, আওয়ামী লীগের দালাল। এতে অবাক হওয়ার কিছু নেই। সাইফ আজাদ তিনি বলছেন এই মুহূর্তে ধৈর্যের সাথে সেনাপ্রধান তার সুচিন্তিত পদক্ষেপের মাধ্যমে একটা ইনক্লুসিভ নির্বাচনের দ্বারপ্রান্তে নিয়ে নির্বাচন অনুষ্ঠান করে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সহায়তা করলে তিনি বাংলার ইতিহাসে অমর হবেন। অমর হবেন কিনা জানি না, তবে এটা তো সত্য কথা, বাংলাদেশের ইতিহাসে 2 জন সেনাপ্রধানের যথেষ্ট সুযোগ এসেছিল কু করে ক্ষমতায় যাওয়ার। তার মধ্যে একজন জেনারেল নুরুদ্দিন খান,
আর একজন হচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান। এখনো কিন্তু তারা মানে অন্তত আমরা তো নুরুদ্দিন খানের কথা জানি, এবং ওয়াকারুজ্জামান এখনো সেই ট্রাকে আছেন। তিনি যা বলেছেন যে অন্য কোনো কিছুর প্রতি তার কোনো ইচ্ছে নেই, সেই ইচ্ছার প্রতিফলন আমরা এখনো পর্যন্ত দেখছি। আরেকজন লিখছেন, দেশ ও জাতির নিরাপত্তা সেনাবাহিনী নির্বাচন করিডর বন্দর এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করলে তিনি জাতির কাছে বেঈমান হয়ে থাকতেন। অর্থাৎ সেনাপ্রধান যে অবস্থান নিয়েছেন অবশ্যই সেটি দেশ এবং জাতির স্বার্থে অবশ্যম্ভাবী, এটি করা উচিত, সেটি বলার চেষ্টা করেছেন। ওনার ডিসিশন ঠিক, উনি একজন দেশপ্রেমিক। মোশাররফ হোসেন বলছেন, সেনাবাহিনী সরকারের গুরুত্বপূর্ণ অংশ, সরকারের যে কোনো ব্যর্থতার দায় সেনাবাহিনী এড়াতে পারে না। এছাড়া সেনাবাহিনীর হাতে রয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। এমডি শহীদুল ইসলাম নামে একজন বলছেন যে সেনাপ্রধানের এমন গুরুত্বপূর্ণ বক্তব্যের বাস্তবায়ন দেখতে চায়। সেনাপ্রধানের প্রচন্ড বিরোধী একজন লিখছেন, ABR একটা কোড নেম দিয়ে এই আইডিটা, সেখান থেকে বলা হচ্ছে ওয়াকার অনধিকার চর্চা করছেন, তাকে বরখাস্ত করে বিচারের আওতায় আনা জরুরি। তার মানে তিনি রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করছেন, এমনটা অনেকে বলছেন। সে বিষয়ে আমি শেষের দিকে একটু কথা বলবো 2 লাইনে। এমডি আব্দুল আহাদ তিনি বলছেন, সেনাপ্রধান এখতিয়ার বহির্ভূত অপরাধ করে বসে আছেন। অর্থাৎ তিনি বিরুদ্ধে বলছেন, দ্রুত চাকরিচ্যুত করে বিচারের কাঠগড়ায় নেওয়ার দাবি জানাচ্ছি। নাইম চৌধুরী লিখছেন, আমি সেনাপ্রধান হলেও একই বক্তব্য দিতাম। সবার আগে দেশ, কোনো কার্ডকে সুবিধা দেওয়ার সরকারের দায়িত্ব নয়। সেই স্বজনপ্রীতির বিরুদ্ধে অবস্থান নিলাম, সেটাই যদি আবার সিম্প্যাথির রূপে ফিরে আসে তাহলে কি করে হবে? অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে যে এত কথা বলা হচ্ছিল, সেই একই ধরনের প্র্যাকটিস বা তার চেয়ে ভয়ঙ্কর কিছু যদি ফিরে আসে তাহলে আর পরিবর্তন কি হলো সেটি তিনি বলতে চাইছেন। আরো একজন বলছেন একটি কোড নেম আইডি থেকে, আমরা সাধারণ মানুষ বিশ্বাস করি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী থাকতে দেশের স্বার্থ বিরুদ্ধ কোনো সিদ্ধান্ত কার্যকর হবে না। এমডি মনিরুল হোসেন বলছেন, এই 10 মাসে পুরো দেশের 12টা বাজায় এখন নতুন নাটক তৈরি হচ্ছে। শিক্ষা, অর্থনীতি, নিরাপত্তা, স্বাস্থ্য খাত সব জায়গায় মব সংস্কৃতির জনক এই ইউনূস সাহেব। মোশাররফ হোসেন লিখছেন, দেশকে রক্ষা করার জন্য 3 বাহিনীর প্রধানকে ধন্যবাদ। মোজাম্মেল করিম তিনি বলছেন, দেশকে ভালোবাসে এমন মানুষ এই সিদ্ধান্তকে অসমর্থন করতে পারে না। মাসুদ রানা বলছেন, এই সব সিদ্ধান্ত উনি 5 আগস্ট অর্থাৎ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 5 আগস্টের আগেও নিয়েছেন, আবারও নিলেন। আল্লাহ সেনাবাহিনীকে সেই ক্ষমতা দাও দেশকে উদ্ধার করার। এখন বিষয় হচ্ছে, যারা বলছেন যে সেনাপ্রধান অনধিকার চর্চা করছেন, রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করছেন, দেখুন এটি সত্য কথা, সেনাপ্রধান বা সেনাবাহিনীর কোনো ধরনের অধিকার নেই রাজনীতিতে হস্তক্ষেপ করার। কিন্তু এখন কি রাজনীতি চলছে? কোনো রাজনৈতিক সরকারের সময়, সেই যে সরকারই হোক, সেখানে সেনাবাহিনীর এ ধরনের মন্তব্য অবশ্যই আমরা একটু অন্য কিছু মিনিং দাঁড় করাতে পারি। কিন্তু এখন তো রাজনৈতিক সরকার নয়, এখন অন্তর্বর্তী সরকার, তত্ত্বাবধায়ক সরকার, অস্থায়ী সরকার, অন্তর্বর্তী সরকার, যেভাবে বলি না কেন, এই সব সরকারের সময় অবশ্যই সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ রোল থাকে। আর সেখানে 5 আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তো তিনি সেখানে অনধিকার নয়, তার অধিকারের বিষয়টি অ্যাপ্লাই করবেন না বাহিনীর পক্ষ থেকে? দেশ কোন অবস্থা যাচ্ছে না যাচ্ছে, আর একটা অস্থিতিশীল অবস্থায় যায় কিনা, বিদেশি শক্তির হস্তক্ষেপ ঘটে কিনা, বিদেশি বা আন্তর্জাতিক শক্তিগুলোর যেই স্বার্থসিদ্ধির খেলাই বাংলাদেশের ঘটার সম্ভাবনা রয়েছে, সেইখানে তিনি তার রোল প্লে করবেন না? অবশ্যই করবেন। আর যার কারণে 86% মানুষ তার পক্ষে অবস্থান নিয়েছেন, অন্তত মানচিত্রে যে জরিপটি চালানো হয়েছে সেখান থেকে বোঝা যাচ্ছে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। গত 9.5 মাসে আওয়ামী লীগের নেতৃত্বের কোনো পর্যায় থেকে আত্মোপলব্ধির মিনিমাম কোনো বহিঃপ্রকাশ আমাদের সামনে আসেনি, বরং আওয়ামী লীগের হঠকারী সিদ্ধান্তে দলের নেতাকর্মীরাই প্রচণ্ড ধাক্কার মুখে, ভয়ঙ্করভাবে হতাশ। যার সবশেষ উদাহরণ হচ্ছে ওবায়দুল কাদের। এই লোকটিকে এদেশের মানুষ দীর্ঘদিন মনে রাখবে নানান কারণে, তার অতিকথন, তার ভাড়ামিপূর্ণ আচরণ। আওয়ামী লীগের মতন একটা প্রাচীন দলের যিনি 3 বারের সাধারণ সম্পাদক, এই ব্যক্তির কি এমন যোগ্যতা ছিল 3 বারের জন্য সাধারণ সম্পাদক হওয়ার? একমাত্র যোগ্যতা তৈলবর্ধন, এবং শেখ হাসিনা সেটি পছন্দ করতেন। এটি অনেকের কাছে অপ্রিয় লাগতে পারে, বাস্তবতা হচ্ছে সেটাই। এই ব্যক্তির
কারণেই তো আওয়ামী লীগের যে ভয়ঙ্কর পতন তার অনেকাংশে দায়ী এই মানুষটি। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আওয়ামী লীগ সরকারের পতনের 2 দিন আগে থেকেই তো তিনি গায়েব হয়ে গেলেন, এবং তিনি যে একটা উত্তেজনাপূর্ণ মন্তব্য করলেন, আপত্তিজনক, যে ছাত্রলীগই যথেষ্ট কোটা বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন দমনের জন্য। যখন তিনি তুমুল সমালোচনার মুখে পড়লেন তখন থেকে তো তিনি গায়েব। সেই ব্যক্তিকে আবার কেন আওয়ামী লীগের নেতৃত্বে আনা হলো? আপনারা নিশ্চয়ই অনেকে খেয়াল করেছেন, আওয়ামী লীগের অফিসিয়াল যে ফেসবুক পেজ, সেই পেজে তাকে সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করে তার নামে একটি বিবৃতি এসেছে। অনেকেই আচমকা এটি গ্রহণ করতে পারলেন না, অনেকেই অবাক হয়ে গেলেন, বিস্মিত হলেন। যেই ওবায়দুল কাদের কোটা বিরোধী বা বৈষম্য বিরোধী আন্দোলন দমনের জন্য সাবেক ছাত্রলীগের নেতাকর্মীদের সমন্বয়ে একটি বৈঠক ডাকলেন, সেই বৈঠকে তিনি তোপের মুখে পড়লেন। তার কারণ দলটাকে তো একেবারে শেষ পর্যায়ে নিয়ে গিয়েছিলেন এবং শেষ করেছেন। আওয়ামী লীগের অসংখ্য ত্যাগী নেতা কর্মী তার কারণে বঞ্চিত হয়েছিলেন। সেই ওবায়দুল কাদের যখন তোপের মুখে পড়লেন তখন বৈঠকটি হলো না, এবং এই ব্যক্তিকে 5 আগস্টের পর থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। মাত্র কদিন আগে সম্ভবত ভারতের একটি হসপিটালের সামনে তার একটি ছবি কেউ একজন তুলেছে, সেটি প্রকাশ হলো, এবং মনে করা হচ্ছিল যে আওয়ামী লীগ রিফাইন্ড হয়ে আসবে, আওয়ামী লীগ যাদের ভালো ইমেজ রয়েছে তাদেরকে সামনে নিয়ে আসবে। অথচ আমরা অবাক বিস্ময় লক্ষ্য করলাম, তার নামে একটি বিবৃতি এলো। শোনা যাচ্ছিল যে শেখ হাসিনা, তার সাথে তো কেউ যোগাযোগ করতেই পারছে না, এমনকি তিনি যেভাবে হোক এই মেসেজটি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন যে ওবায়দুল কাদের যেন কোনোভাবে তার সঙ্গে দেখা করার সুযোগ না পান। এমনকি এও শোনা যাচ্ছিল যে আওয়ামী লীগের মধ্যে যারা বিতর্কিত, যারা চরম দুর্নীতিবাজ, লুটেরা, গুম খুনের সঙ্গে জড়িত, সেই ব্যক্তিদের তালিকা করা হচ্ছে, এবং শেখ পরিবারের যারা নিজেদেরকে রাজন্য ব্যক্তি মনে করতেন, অঢেল ক্ষমতার অধিকারী ছিলেন, তাদেরকে সহ আর অন্যান্যদের নিয়ে যারা দুর্নীতিবাজ বা তুমুল বিতর্কিত তাদের একটা তালিকা করা হচ্ছে, এদেরকে বাদ দেওয়া হবে। নানাভাবে শোনা যাচ্ছিল। বাদ দেওয়া তো দূরের কথা, ওবায়দুল কাদের মতন চরম বিতর্কিত ব্যক্তিকে আনতে হবে দলের বিবৃতি দেওয়ার জন্য। ওবায়দুল কাদের গত 23 মে একটি বিবৃতি দিয়েছেন, সেই বিবৃতি আওয়ামী লীগের ফেসবুক পেজে আপলোড করা হয়েছে, যেখানে ওবায়দুল কাদের বলছেন যে ধ্বংসপ্রাপ্ত, ক্ষতবিক্ষত আর রক্তাক্ত এই বাংলাদেশকে নতুনভাবে গড়ার লক্ষ্যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আবার হাল ধরবেন। আওয়ামী লীগ ইতিহাস সৃষ্টিকারী দল ফিনিক্স পাখির মতো ছাই ভস্ম থেকে বারবার জন্ম নেয়। আওয়ামী লীগ প্রাচীন দল, অনেকবার বাধার মুখে পড়েছে, অনেকবার আবার জেগে উঠেছে, সব ঠিক আছে, কিন্তু সবশেষ আওয়ামী লীগের নেতৃত্বে যারা ছিলেন, ওবায়দুল কাদের মতন যারা, তারা নেতৃত্বে থাকলে আর ফিনিক্স পাখির মতন বারবার জেগে ওঠা লাগবে না। আওয়ামী লীগের যে কবর রচনা হওয়ার তা ওইভাবেই থাকবে, এটাই বাস্তবতা। ওবায়দুল কাদেরকে কতটা ঘৃণার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রত্যাখ্যান করছেন তা তার ওই বিবৃতি বা ফেসবুক পেজে যেটি আপলোড করা হয়েছে তার কমেন্টে একটু চোখ ঘোরালেই দেখতে পারবেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি বলছেন। সেখানে কেউ কমেন্ট করছেন, কাদিরা কোথায়, তারা দেশে পাঠান, ওনার মতো লোক দিয়ে আর আওয়ামী লীগকে ধ্বংস করবেন না, ও একটা মলম বিক্রেতা, সারা বছর চিল্লাইছে খেলা হবে খেলা হবে, যেই খেলা শুরু হয়েছে তখন ও পালাই গেছে। আরেকজন লিখছেন, ওনাকে এত বিবৃতি দিয়ে বিভিন্ন স্টাইলে হাফ লেডিস মার্কার ছবি তুলে বেশি বেশি করে আপলোড দিতে বলুন, ব্যঙ্গ করে বলছেন। কেউ বলছেন আওয়ামী লীগে ওবায়দুল কাদের আবার যদি ফিরে আসে এবার দলীয় লোকজন নিয়ে জুতা পিটা করা হবে। কেউ কেউ বলছেন তাদেরকে বাদ দেওয়া না হলে আবারও ভয়াবহ পরিণত হবে। এখন একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম যে কিভাবে তার এই বিবৃতিটি প্রকাশ পেল। অনেকে বলছেন যে এটি দলীয় সভানেত্রী শেখ হাসিনা জানতেন না বা জানেন না, এটি তার অগোচর হয়েছে, কেউ একজন অতি উৎসাহী হয়ে দিয়ে দিয়েছে। এসব কথাবার্তা আত্মপ্রবঞ্চনামূলক। আওয়ামী লীগের ফেসবুক পেজে কেউ একজন এটি আপলোড করে দেবে যারা অ্যাডমিনের দায়িত্বে আছেন, আর এটা শেখ হাসিনা চোখে পড়বে না, তিনি খুব সুন্দরভাবে দেখে যাবেন, এটা মনে করার কোনো কারণ নেই। এটা অবশ্যই আমরা মনে করি শেখ হাসিনার নির্দেশেই হয়েছে, অথবা শেখ হাসিনার মৌন সমর্থন আছে। শেখ হাসিনা
তাকে নিয়ে আপাতত কোনো মূল্যায়ন করলাম না, কিন্তু ওবায়দুল কাদের মতন তুমুল বিতর্কিত দুর্নীতিবাজ, তাকে তো অনেকে কারণ বলে, এই ধরনের লোককে যদি আবার দলের নেতৃত্বে নিয়ে আসা হয়, তিনি তো আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছেন, দলটাকেও শেষ করেছেন, সেই ব্যক্তিকে আবার শেখ হাসিনা কি কারণে আনতে চান লাইমলাইটে? একটা মানুষের তো নানান ধরনের যোগ্যতা লাগে নেতৃত্ব দানের জন্য। ওবায়দুল কাদেরের কি ছিল? মানুষ কিছু থাক আর না থাক, অন্তত কথাবার্তায় স্মার্টনেসের মধ্য দিয়ে অনেককে কনভিন্স করতে পারেন। ওবায়দুল কাদের তো তাও ছিল না। তারপরও এই ব্যক্তি একাধিকবার তিনি দলের সাধারণ সম্পাদক হয়েছেন আওয়ামী লীগের মতন একটা প্রাচীন দলের। ভুল করছে আওয়ামী লীগ। সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করবে কি, বরং তাদের বিভিন্ন হঠকারী সিদ্ধান্তে ছিটকে পড়বে, এটাই বাস্তবতা। আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে যদি কেউ বলেন, সেটি বাড়ছে একমাত্র যেটি আমি আরও 8.5 মাস আগে বলে রেখেছিলাম, 5 আগস্টের সপ্তাহ দুয়েক পরেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যেসব অপকর্ম করছে, বা বিএনপি এখনকার যে চাঁদাবাজি, সেই জায়গা থেকে আওয়ামী লীগের প্রতি মানুষের সফট কর্নারের জায়গাটি বাড়ছে। এছাড়া আওয়ামী লীগ এই মুহূর্তে এমন কোনো ধরনের কাজ করেনি যাতে তার জনপ্রিয়তা বাড়বে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।